প্রথম কোশ্চেনে কি বলা হয়েছে দেখো, একটি বস্তু অন্য একটি বস্তুর সঙ্গে তাপীয় সাম্যে আছে কিনা তা কোন সূচকের মান দ্বারা নির্ধারণ করা হয়। অর্থাৎ কি না, আমরা দুটো বস্তু যদি নিই, সেই দুটো বস্তু এটার এবং এটার টেম্পারেচার ধরো θ1 θ2, এইটা θ1 = θ2 কিনা সেটা আমরা কিসের দ্বারা বুঝবো না, সেটা আমরা বুঝবো উষ্ণতা বা টেম্পারেচার। উষ্ণতা স্কেলার রাশি না ভেক্টর রাশি? উষ্ণতা হলো পদার্থের একটি মৌলিক রাশি, ইহা একটি কি না স্কেলার রাশি। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত? দেখো, সেলসিয়াস স্কেলে পরম শূন্য উষ্ণতার মান আমরা জানি -273.15 ডিগ্রি সেলসিয়াস। তো আমরা যে সূত্রটা জানি F - 32/9 = C/5, তো এই সি ডিগ্রি সেলসিয়াসের ফর্মে এটা যদি আমি এখানে বসাই সি এর পরিবর্তে, তো এটা বসিয়ে আমরা এফ এর মান পাবো এইটা। ওকে, এফ এর মান কি পাবো আমরা? এইটা পাবো। তবে যেহেতু ক্যালকুলেটর ইউজ নেই, তো আমরা এখানেই এটাকে রাখতে পারি, এটা রাখলেই ঠিক আছে, কোনো অসুবিধে নেই। উষ্ণতার পরম স্কেলে একটি বস্তুর উষ্ণতা কি কখনো ঋণাত্মক হতে পারে? না, কোনো বস্তুর উষ্ণতা কখনো ঋণাত্মক হতে পারে না, এমনকি পরম স্কেলেও। কারণ পরম শূন্য উষ্ণতাই হলো কি বিশ্বের মধ্যে সবথেকে ন্যূনতম উষ্ণতা। পরম শূন্য উষ্ণতার নিচে আর কোনো রকম উষ্ণতা হতে পারে না, পসিবিলিটি নেই। ওকে, তাই উষ্ণতা কখনো ঋণাত্মক হতে পারে না। চলো পরের প্রশ্ন আসছি, সৌরজগৎ তাপীয় সাম্যে আছে কিনা যুক্তিসহ ব্যাখ্যা করো। আচ্ছা দেখো, সৌরমণ্ডলের কেন্দ্রে আছে কি সূর্য। সূর্য থেকে বিভিন্ন গ্রহগুলি বিভিন্ন দূরত্বে থাকে বলে তাদের উষ্ণতাও বিভিন্ন হয় এবং সূর্যের উষ্ণতাও এদের থেকে আলাদা। এ কারণেই সৌরমণ্ডলে তাপীয় সাম্য থাকা সম্ভব নয়। বোঝা গেল? আচ্ছা, এরপর আসছি পরের প্রশ্নে, থার্মোমিটারে কৈশিক নলের ব্যাস সুষম হয় কারণ সহ ব্যাখ্যা করো। দেখো, কৈশিক নলের ব্যাস সুষমই হওয়া উচিত। যদি না হতো তাহলে কি হতো? একই পরিমাণ উষ্ণতা বৃদ্ধির জন্য কোথাও বেশি বাড়তো, কোথাও কম বাড়তো। পারদ সূত্রের কী হবে? প্রসারণ সব জায়গায় সমান হতো না। ফলে থার্মোমিটার গায়ে আঁকা স্কেলের প্রতি ডিগ্রির যে দৈর্ঘ্যের সকল স্থানে সমান হবে না, আর এই জন্যই কৌশিক নলের ব্যাসটা কি হতে হবে? সুষম হতে হবে। তাপগতীয় সংস্থা বলতে কি বোঝো? একটি উদাহরণ দিয়ে বোঝাও। তাপগতীয় সংস্থা, থার্মোডাইনামিক সিস্টেম। দেখো, তাপগতিবিদ্যায় আমরা অসংখ্য অণু বা পরমাণুর সমষ্টিগত সংস্থার চাপ, আয়তন বা তাপমাত্রা ইত্যাদি আলোচনা করি। এইরূপ সংস্থাকে তাপগতীয় সংস্থা বা থার্মোডাইনামিক সিস্টেম বলে। উদাহরণ, কোনো আবদ্ধ পাত্রে রাখা গ্যাস হলো একটি তাপগতীয় সংস্থা। ওকে, পরের প্রশ্ন, ঘরের মধ্যে রাখা একটি রেফ্রিজারেটরের দরজা খোলা থাকলে কি হবে? যুক্তিসহ উত্তর দাও। এক্ষেত্রে কিন্তু ঘরটি ঠান্ডা হবে না। অনেকেরই মনে হবে ঘরটা ঠান্ডা হবে, কিন্তু ঘরটা ঠান্ডা না হয়ে কী হবে? ঘরটা গরম হবে। এই কথাটি লিখতে হবে, কিন্তু শুধু ঘরটি ঠান্ডা হবে না বলার সাথে সাথে ঘরটি গরম হবে এ কথা বলতে হবে। কারণ রেফ্রিজারেটরের দরজা খোলা থাকায় কী হবে? ঘরের ভেতরের ও বাইরের বাতাসের উষ্ণতার পার্থক্য বজায় থাকবে এবং ব্যবহৃত তড়িৎ শক্তি থেকে কী হবে? উৎপন্ন তাপ ঘরের ভিতরে প্রবেশ করবে। বোঝা গেল? তার মানে কি, যখন দরজা খোলা থাকবে তখন কিন্তু ওই রেফ্রিজারেটরকে আর ঠান্ডা করার কাজে ওই তড়িৎ শক্তিটা লাগছে না, তখন ভেতরের ও বাইরের উষ্ণতা সমান হয়ে যাবে এবং কী হবে? তড়িৎ শক্তিটা থেকে উৎপন্ন তাপ ঘরের ভিতরে প্রবেশ করবে। আচ্ছা চলো এরপর পরের প্রশ্নটা, যাদের প্রয়োজন হবে পিডিএফটা তোমরা লিঙ্ক থেকে নিয়ে নিতে পারো। একটি সেলসিয়াস থার্মোমিটারকে গরম দুধের মধ্যে প্রবেশ করালে পাঠ হয় 45 ডিগ্রি সেলসিয়াস, যেখানে ফারেনহাইট থার্মোমিটারকে গরম জলে প্রবেশ করালে পাঠ হয় 190 ডিগ্রি ফারেনহাইট। থার্মোমিটার দ্বয়ের তাপমাত্রা কত হবে যদি এদের স্থান পরিবর্তন করা হয়? আচ্ছা, এই প্রবলেমটা আছে, সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া আছে, প্রবলেমটা তোমরা দেখে নেবে। হ্যাঁ,
এই c/5 = f - 32/9, c/5 = f - 32/9, এই সূত্রটাই এখানে ব্যবহার করা হয়েছে। তোমরা দেখে নেবে ফারেনহাইট স্কেল এবং সেলসিয়াস স্কেলে। ওকে, চলো এরপর আসছি পরের প্রশ্ন। পারদের স্ফুটনাঙ্ক 367 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 550 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা মাপার কাজে পারদ থার্মোমিটার কিভাবে ব্যবহার করা হয়? কি বলেছে তাহলে? পারদের স্ফুটনাঙ্ক তো 367 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু 550 ডিগ্রি উষ্ণতা মাপার কাজে এটা কিভাবে ব্যবহার করা যায়? দেখো, চাপ বাড়ালে স্ফুটনাঙ্ক বাড়ে। পারদ থার্মোমিটারে পারদের উপরে প্রায় 15 বায়ুমণ্ডলীয় চাপে নাইট্রোজেন গ্যাস থাকে। এর ফলে পারদের স্ফুটনাঙ্ক অনেক কি হয়? বৃদ্ধি পায়। বোঝা গেল? পরের প্রশ্নে আসছি। একটি স্থির আয়তন গ্যাস থার্মোমিটারে 0 ডিগ্রি সেলসিয়াস এবং 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গ্যাসের সঙ্গে গ্যাসের চাপ যথাক্রমে 125 সেন্টিমিটার এবং 175 পারদস্তম্ভের চাপ। একটি গাহে ওই থার্মোমিটার 160 সেন্টিমিটার পারদস্তম্ভের পাঠ দেখালে ওই গাহের তাপমাত্রা কত হবে? ওকে, আচ্ছা, আমরা কি জানি যে স্থির আয়তন গ্যাস থার্মোমিটারের ক্ষেত্রে এই θ = P θ - P0/P100 - P0 × 100। তো এখানে যদি আমরা সব বসাই তাহলে ওই গাহের উষ্ণতা আমরা কত পাবো? 70 ডিগ্রি সেলসিয়াস। ওকে, পাওয়া গেল। চলো এরপর আসছি আমরা লাস্ট কোশ্চেন এই সেটে, যে থার্মোমিতিক তরল হিসেবে জল কেন ব্যবহার করা হয় না? এটা কিন্তু একটা কি বলবো, এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা কিন্তু কোশ্চেন। এটা 2 নাম্বার পড়লেও পড়তে পারে। ওকে, চলো, থার্মোমিতিক তরল হিসেবে জল ব্যবহার করা হয় না কেন? থার্মোমিতিক তরল হিসেবে জল ব্যবহারের অসুবিধাগুলো আলোচনা করা যাক। জল স্বচ্ছ হওয়ায় কাঁচ নলের বাইরে থেকে স্পষ্টভাবে দেখা যায় না। ওকে, 2 নম্বর পয়েন্ট কি? জলের কাঁচ ভেজায়, তাই কাঁচ নলের গায়ে আটকে যায়। ওকে, এবং জলের ব্যতিক্রান্ত প্রসারণের জন্যে জল থার্মোমিটারে কি হয় না 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 4 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে পর্যন্ত উষ্ণতা মাপা যায় না। ওকে, এবং লাস্ট পয়েন্ট হলো জল ব্যবহারে থার্মোমিটারের পাল্লা খুব বেশি হয় না। তাই এই যে অসুবিধাগুলো অসুবিধাগুলো আমরা আলোচনা করলাম, এর ফলেই কিন্তু থার্মোমিতিক তরল হিসেবে জল ব্যবহার করা হয় না। ওকে, তো আশা করি তোমরা আজকের ক্লাসটা ভালোভাবে বুঝতে পেরেছো। তো ফিরছি পরবর্তী ক্লাস নিয়ে। সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো।